শুরুতে রয়েছে আজকে প্রধান সংবাদের শিরোনাম। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের। জুলাই বিপ্লব ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি চাই সরকার, বিবেচনার আশ্বাস বিএনপির। রাষ্ট্রপতি ও বিচার বিভাগকে বাইরে রেখে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও চাই গণসংহতি আন্দোলন। শাপলা না হলে ধানের শীষ প্রতীক হতে পারবে না, বললেন সার্জিস আলম। শেখ হাসিনার ভাইরাল কল রেকর্ড উদ্ধার করেছেন তদন্ত কর্মকর্তা তাজুল ইসলাম। এস আলম ও তার পরিবারের সিঙ্গাপুরের ব্যাংক হিসাব অবরোধের আদেশ দিল আদালত। সংস্কার আমাদের মজ্জায়, আমাদের রক্তে, সংস্কারের মধ্য দিয়ে আমাদের জন্ম, মন্তব্য মির্জা ফখরুল ইসলাম। খালেদা জিয়াকে বিষ প্রয়োগে মারতে চেয়েছিল পাশের একটি দেশ, বললেন সাবেক এমপি এম নাসের রহমান। এছাড়াও থাকছে জুলাইয়ের বিশেষ আয়োজন, ফিরে দেখা জুলাইয়ের সেই দিনগুলি। মূল সংবাদে যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেটের জন্য নোটিফিকেশন বেলটি ক্লিক করুন। জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারি অথবা এপ্রিলে হতে যাচ্ছে ধরে বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সহ আইন শৃঙ্খলা বিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে নির্বাচনের জন্য বিভিন্ন রকমের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। পরে রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই বৈঠকে আলোচনা ও নির্দেশনার বিষয় তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন ফেব্রুয়ারি অথবা এপ্রিলে হবে। এর অর্থ হলো নির্বাচনের জন্য যে প্রাতিষ্ঠানিক কাঠামো দরকার সেটি প্রস্তুত করতে যা কিছু প্রয়োজন তা এখন থেকে শুরু করতে হবে। এরই ধারাবাহিকতায় আইন শৃঙ্খলা বাহিনীতে 17,000 নতুন নিয়োগ, সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে রাখা, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন, লটারির মাধ্যমে ডিসি এসপি রদবদল, 3 নির্বাচনের ভোট কর্মকর্তাদের দায়িত্ব না দেওয়া, প্রয়োজনের রিহার্সাল নির্বাচন আয়োজন করা যেতে পারে বলে তিনি সাংবাদিকদের জানান। জুলাই ঘোষণাপত্র হিসেবে আলোচিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গত বছরের জুলাই আগস্টে সংগঠিত ছাত্র জনতার অভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দিতে চায় অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এ লক্ষ্যে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুজ্জামান মাহমুদকে জুলাই ঘোষণাপত্র তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি জুলাই ঘোষণাপত্রের একটি খসড়া বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দলকে পাঠিয়েছেন। সরকার এই ঘোষণাপত্রে আরও কিছু বিষয় রাখতে চায়, সেজন্য রাজনৈতিক দলগুলোর মতামত প্রয়োজন। রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে 5 আগস্টের আগে এটি চূড়ান্ত করতে চায় সরকার। বিএনপি সূত্রগুলো বলছে, পরপর 2 দিন বিএনপির নীতি নির্ধারণী পরিষদ জাতীয় স্থায়ী কমিটির সভায় সংস্কার ও জুলাই সংস্কারপত্র নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। স্থায়ী কমিটির একজন সদস্য সাংবাদিকদের জানান, এই ঘোষণাপত্রে 1947 সালের পাকিস্তানি রাষ্ট্রের সৃষ্টি থেকে 1971 সালের মুক্তিযুদ্ধ এবং 2024 সালের 5 আগস্টের গণ অভ্যুত্থানের উল্লেখ করা হয়। কিন্তু 1952 সালের ভাষা আন্দোলন, 62 এর শিক্ষা আন্দোলন, 69 এর গণ অভ্যুত্থানের উল্লেখ নেই। ঘোষণাপত্রে বিএনপি ঐতিহাসিক সব ঘটনার সংযুক্তি চাইতে পারে। এছাড়াও সরকার প্রণীত খসড়া ঘোষণাপত্রে কিছু শব্দগত মারপ্যাচ আছে বলে মনে করেন বিএনপি নীতি নির্ধারণী নেতারা। তারা সেগুলো সংশোধনের প্রস্তাব করবেন। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের 2য় ধাপের 11তম দিনের আলোচনার বিরতিতে সাংবাদিকদের গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি জানান, রাষ্ট্রপতি ও বিচার বিভাগকে বাইরে রেখে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রস্তাব দিয়েছে গণসংহতি আন্দোলন। অতীতে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ক্ষেত্রে রাষ্ট্রপতি ও বিচার বিভাগকে যুক্ত করার কারণে বড় ধরনের সংকট তৈরি হয়েছিল বলে উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, বিচার বিভাগকে এখানে যুক্ত করার কারণে কেবল বিচার বিভাগ দলীয়করণ হয়নি, পুরো বিষয়টি বাংলাদেশের রাজনীতি ও শাসন ব্যবস্থার মধ্যে বড় ধরনের সংকট সৃষ্টি করেছিল। অন্যদিকে রাষ্ট্রপতিকে শেষ বিকল্প হিসেবে 13শ সংশোধনীতে রাখা হয়েছিল। এর ব্যবহারও তারা দেখেছেন। সে ব্যবহারে রাষ্ট্রপ্রধানকেও একটা বিতর্কিত প্রতিষ্ঠানে পরিণত করতে আরেকটা গুরুতর সংকট তৈরি করা হয়। এ কারণে তারা তাদের দিক থেকে বলেছেন, রাষ্ট্রপতি ও বিচার বিভাগ এই 2 প্রতিষ্ঠানকে বাইরে রেখে তত্ত্বাবধায়ক সরকার গঠনের জায়গায় যাওয়া দরকার। তিনি আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকার মূলত নির্বাচন পরিচালনা করবে, যা একটি রাজনৈতিক বিষয়। কাজেই এই রাজনৈতিক বিষয়ের ফয়সালা জনপ্রতিনিধিদের হাতে থাকা দরকার। নিম্নকক্ষ ও উচ্চ কক্ষ গঠিত হলে সেখানকার প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি কমিটি এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন সে বিষয়টি তারা নির্ধারণ করবেন।
বুধবার মধ্যরাতে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শীষও প্রতীক হতে পারবে না বলে মন্তব্য করেছেন। তিনি আরো বলেন, জাতীয় ফুল হিসেবে শাপলার প্রতীক হতে আইনগত বাধা নেই, কারণ জাতীয় ফল কাঁঠাল ইতিমধ্যে মার্কা হিসেবে আছে। এদিকে শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে বিধিমালায় তাফসিলভুক্ত না করায় নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এর ফলে কোন রাজনৈতিক দল তাদের দলীয় প্রতীক হিসেবে শাপলা পাবে না। এনসিপি নির্বাচন কমিশনে নিবন্ধন চেয়ে যে আবেদন করেছে সেখানে দলীয় প্রতীক হিসেবে শাপলা সহ 3টি প্রতীকের নাম উল্লেখ করেছিল তারা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের হত্যা করতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়ার যে অডিও রেকর্ড নিয়ে বিবিসি প্রতিবেদন প্রকাশ করেছে সেটি একটি ট্রেলার মাত্র বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে বুধবার বিকেলে বিবিসির এই প্রতিবেদন জুড়ে দিয়ে লেখেন, মন্তব্য নিষ্প্রয়োজন, নিজের চোখেই দেখে নিন। এই কল রেকর্ড উদ্ধার করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্তকারী কর্মকর্তা। এটা মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেওয়ার দিন ধার্য আগামী বৃহস্পতিবার। সেখানে অভিযোগ গঠনকালে আন্দোলন চলাকালে শেখ হাসিনা যে মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যার নির্দেশ প্রদান করেছিলেন সেই অডিও রেকর্ডটি সাক্ষ্য হিসেবে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন একটি সূত্র। দুর্নীতি দমন কমিশনের দুদক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন আজ বৃহস্পতিবার এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম, তার স্ত্রী ও 2 ছেলের নামে থাকা সিঙ্গাপুরের ব্যাংক হিসাব ও কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন। দুদকের দেওয়া তথ্য অনুযায়ী সিঙ্গাপুরের 3টি পৃথক ব্যাংকে 18টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও দেশটির 5টি ইন্স্যুরেন্স কোম্পানিতে 17টি হিসাব ও 8টি কোম্পানিতে থাকা এস আলমের শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এর বাইরে এস আলমের ছেলে আশরাফুল আলমের 5টি ব্যাংক হিসাব ও একটি কোম্পানির শেয়ার, আরেক ছেলে আহসানুল আলমের নামে থাকা একটি কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার আদেশও দিয়েছে আদালত। সংস্কার তো আমাদের মজ্জায়, আমাদের রক্তে, আমাদের জন্ম সংস্কারের মধ্য দিয়ে। তাই আজকে যদি বলা হয় বিএনপি সংস্কার আটকে দিচ্ছে, এটা আমি মনে করব যে অত্যন্ত অন্যায়ভাবে এটা বলা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ডিইউজে ও বিএফইউজে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, এই যে বলা হচ্ছে আমরা সংস্কার চাই না, সংস্কার রুখে দিচ্ছি, তাহলে এর চেয়ে বড় সত্যর আলাপ তো আর কিছু হতে পারে না। এই যে কুমাত কমিশন হচ্ছে, প্রত্যেকটা কমিশনের প্রতিটা মিটিং এ আমাদের প্রতিনিধি টিম গেছে, আমরা প্রত্যেকটি বিষয়ে আমাদের মতামত সংস্কার কমিটিগুলোর সামনে তুলে ধরেছি। তিনি তার বক্তব্যে বিএনপি সংস্কারে বাধা দিয়েছে গণমাধ্যমের এমন সংবাদ প্রকাশের তীব্র সমালোচনা করেন। পাশাপাশি তিনি গণমাধ্যমকে সঠিক সংবাদ জনগণের কাছে পৌঁছে দেওয়ারও অনুরোধ করেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম নাসের রহমান দাবি করেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ওই পাশের দেশটি বিষ প্রয়োগে মেরে ফেলতে চেয়েছিল। সেজন্য ভারতীয় সেনাবাহিনীর মেজর কারারক্ষী হিসেবে ওই জেলখানায় ঢুকেছিল 1 বছর যাবত। তাদের প্ল্যান ছিল ইসরায়েল যেভাবে ইয়াসির আরাফাতকে বিষ খাইয়ে মেরে ফেলেছিল ওই সেম বিষ অ্যাপ্লাই করার। কিন্তু 1 মাস যেতে না যেতেই তা ধরা পড়ে যায়। কিন্তু ওই বেশ কিছু ক্রিয়া করাই বেগম জিয়ার লিভারে এফেক্ট হয়ে যায়। মঙ্গলবার রাতে লন্ডনে হোয়াইট চ্যাপল মাইদা গ্রিল হল রুমে যুক্তরাজ্য সহ মৌলভীবাজারের জেলার বিএনপি নেতৃবৃন্দ কর্তৃক আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। ফিরে দেখা জুলাইয়ের সেই দিনগুলি। 2024 সালে 10 জুলাই সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের ডাকা বাংলা ব্লকেজ কর্মসূচিতে কার্যত দিনভর অচল হয়ে পড়েছিল দেশের রেলপথ, সড়ক ও মহাসড়ক। সারা দেশের সঙ্গে রাজধানী ঢাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। সেদিন সকাল 10টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে অবরোধ কর্মসূচি। আন্দোলনকারী দাবি জানান, সরকারি চাকরি সব গ্রেডে সর্বোচ্চ 5% কোটা রেখে কোটা ব্যবস্থা যৌক্তিক সংস্কার করে তা সংসদে আইন হিসেবে পাশ করতে হবে। সেদিন রাজধানীর অন্তত 18টি গুরুত্বপূর্ণ পয়েন্টে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। ফলে ঢাকার ভেতর যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়াও কারওয়ান বাজার রেল লাইনেও শিক্ষার্থীরা অবস্থান নেন। ফলে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এদিকে ঢাকার বাহিরেও বিভিন্ন জায়গায় বাংলা ব্লকেড কর্মসূচির সমর্থনে শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি পালন করেন। অপরদিকে সরকারি চাকরি 9ম থেকে 13তম গ্রেড পর্যন্ত কোটার বৈধতা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শেষে 10 জুলাই আপিল বিভাগ স্থিতাবস্থার আদেশ দেন। ফলে
পরে ওই 5টি গ্রেডে আর কোটা থাকবে না। এরই প্রেক্ষিতে রাত 8:45টার দিকে শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে দেওয়া হয়। একই সাথে সব গ্রেডে কোটা বাতিল করে সর্বোচ্চ 5% কোটার সীমা রেখে সংসদে আইন পাশ করতে আহ্বান জানানো হয়। অন্যথায় 11 জুলাই বিকাল 4:30 থেকে সারা দেশে নতুন করে বাংলা ব্লকেড কর্মসূচি পালিত হবে বলে হুঁশিয়ার দেন তারা। এই দিন শাহবাগের সমাবেশে আন্দোলনের অন্যতম নেতা সার্জিস আলম বলেন, আমাদের দাবি আদালতের কাছে নয়, সরকারের কাছে। আদালত পরিপত্র নিয়ে কাজ করছে, কিন্তু পরিপত্র বাতিল বা জারি করার একমাত্র অধিকার সরকারের। নিয়মিত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।